বন্ধুরা, তাহলে এটা মোটামুটি কনফার্ম যে পাকিস্তানের অর্ধেকের বেশি জমি ভারতের দখলে আসা আর কেউ ঠেকাতে পারবে না। বরং এতে তো সৌদি আর রাশিয়ার মতন দেশ ভারতকে ডিরেক্টলি সাহায্য করবে। কারণ গত 2 থেকে 3 দিনে যেই সমস্ত ঘটনা ঘটেছে তার রীতিমতো ইঙ্গিত দিচ্ছে যে আমরা এত বছর ধরে যার জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি সেই যুদ্ধের সময় হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে গত 4 তারিখ হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনী তাদের শতাধিক চাইনিজ হাউটজারকে মুভ করাতে শুরু করে এবং এগুলোকে একদম ভারতীয় সীমান্ত বরাবর মোতায়েন করে। আর টু বি অনেস্ট, যদি এত বড় মাত্রায় এই জাতীয় আর্টিলারি কোনো দেশের বিরুদ্ধে মোতায়েন হয় সেটা তখনই হয় যখন এর প্রয়োজন পড়বে, তা না হলে এগুলোকে বর্ডার থেকে বহু কিলোমিটার দূরে সেফ রাখা হয়। অর্থাৎ এখানে পাকিস্তান কোনো কনফ্লিক্টের আশঙ্কা করছে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো বিষয়টা শুধুমাত্র এই আর্টিলারি মোতায়েন পর্যন্ত থেমে থাকলেও মানা যেত, কিন্তু না, এমনটা হয়নি। এর ঠিক 2 দিন পরে আরও একটা চিন্তাজনক খবর আসে, যেখানে বলা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী ভারী মাত্রায় ফোর্সেস, মেইনলি ওদের স্পেশাল ফোর্স আর নেভাল হাতিয়ার, ড্রোন, এই সমস্ত কিছু ভারতের আরেকটা সীমান্ত গুজরাটের স্যারক্রিক এরিয়াতে মোতায়েন করে দেয়। আর এটা চিন্তাজনক এই কারণ এই স্যারক্রিকের এরিয়াটা খুব বেশি সেন্সিটিভ। ফলে এটা যে কেউ বলে দেবে এগুলো সাধারণ ডিপ্লয়মেন্ট নয়। যদি আপনি সীমান্তে ভারী মাত্রায় ফোর্স মুভ করেন এবং সেগুলোকে মোতায়েন রাখেন, সেটা খরচ সাপেক্ষ এবং কোনো দেশ এমনি নিজেদের হাতিয়ার এইভাবে সীমান্তে এক্সপোজ করে রাখে না। কিন্তু পাকিস্তান এমনটা করছে, তার মানে ওদের মনে ভয় আছে আগামী দিনে যা কিছু ঘটতে পারে। আর হয় পাকিস্তান নিজেই কিছু করবে অথবা ভারতের তরফ থেকে কিছু হতে পারে। আর এর জন্য আগে ভাগেই ওরা নিজেদের পজিশনকে মজবুত করছে। ফলে এখানে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে এক্স্যাক্টলি কী হতে চলেছে, নতুন করে কোনো কনফ্লিক্ট বাঁধবে? এর জবাব পাওয়া যায় এই ঘটনার ঠিক আরও দিন 2 পর। 2 দিন আগে যখন অল অফ সাডেন তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরব একটা সামরিক চুক্তি করে যার নাম দেওয়া হয় মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এর বিশেষত্ব হলো এটাকে একটা ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। মানে সহজ ভাষায় বললে, যেরকম ন্যাটোতে নিয়ম আছে যে এক দেশে আক্রমণ হলে আরেকটা দেশের ওপর আক্রমণ মানা হয়, এক্স্যাক্টলি সেম কনসেপ্টে এই নতুন এগ্রিমেন্ট করা হয়েছে। ফলে এরপর থেকে যদি সৌদি, তুর্কি বা পাকিস্তানের ওপর অন্য কোনো দেশ আক্রমণ করে থাকে তাহলে তাকে বাঁচাতে বাকিরা ঝাঁপিয়ে পড়বে। ব্যাস, এই খবর সামনে আসতে না আসতে রীতিমতো হইচই পড়ে যায় যে এটা বেসিক্যালি ভারতের বিরুদ্ধে একটা ইসলামিক জোট। কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট বহু বছর ধরে চলে আসছে, আর ভবিষ্যতেও যে এমনটা হবে না, মানে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যে ভারতকে পাকিস্তানের ওপর অ্যাটাক করতে হতে পারে, তার তো কেউ গ্যারান্টি দিতে পারবেন। ফলে ভারত যেন পাকিস্তানে অ্যাটাক করতে না পারে এবং পাকিস্তান বহাল তবিয়তে আতঙ্কবাদীদের সাপোর্ট দেবে বা ভারতের টেরর অ্যাটাক করাবে, তার প্রোটেকশন দিতে সৌদি আর তুর্কি এই চুক্তিটা স্বাক্ষর করেছে পাকিস্তানের সাথে। আর এর দমেই ভারতকে চ্যালেঞ্জ করতে পাকিস্তান এখন হয়তো এই সমস্ত ফোর্সেস নতুন করে ভারতীয় সীমান্তে মোতায়েন করছে। কারণ ওরা জানে এখন ভারত যদি অ্যাটাক করে তাহলে সৌদি আর তুর্কি ওদেরকে বাঁচাতে আসবে। কিন্তু আদৌ এটাই কি আসল কারণ? সত্যি কি সৌদি বা তুর্কি ভারতের ওপর অ্যাটাক করার মতন সাহস রাখে, নাকি এর পেছনে অন্য গল্প লুকিয়ে আছে? কারণ এটা মানা একটু মুশকিল যে ভারত যদি পাকিস্তানে অ্যাটাক করে তখন সরাসরি সৌদি আরব ভারতের ওপরে অ্যাটাক করে দেবে। আর এত বড় বোকামি কি আদৌ সৌদি আরব করবে? এক কথায় জবাব দিলে না, কেউ ভারতের ওপর অ্যাটাক করতে আসবেন, বরং এটা পুরোপুরি একটা ফেক ন্যারেটিভ। আর কেন, তার জবাব আমি প্রমাণসহ আপনাদের দেব। কিন্তু এখন এটুকু জেনে রাখুন যে এটাই মানে ইসলামিক ন্যাটো বা মক্কা চুক্তি যাই বলুন না কেন, তা অ্যাকচুয়ালি পাকিস্তানের টুকরো হওয়ার প্রথম চুক্তিতে শিলমোহর লাগাল। কীভাবে? সৌদিতে যখন এই 3 দেশ সো কল্ড ইসলামিক ন্যাটো তৈরি করছিল, ঠিক সেই মুহূর্তে আরেকটা অসাধারণ খবর আসে। আর এই খবরটা আসে রাশিয়া থেকে, যেখানে রাশিয়ার সরকার দাবি করেছে ওরা ভারতের সাথে সরাসরি একটা রেল রুট চাইছে। মানে এমন একটা রাস্তা তৈরি করা হবে
যাতে রাশিয়া থেকে ডিরেক্টলি ভারত পর্যন্ত বিনা বাধায় রেল চলাচল করতে পারে। এর সুবিধা কি? এর সুবিধা হলো রাশিয়া বহু দশক ধরে ভারত মহাসাগরে এন্ট্রি চাইছে, আর ডলারাইজেশনের পর ভারত মহাসাগরই যে পুরো বিশ্বের ট্রেডের সেন্টার পয়েন্ট হবে তা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো স্বাভাবিকভাবে এর জন্য ভারতের সাথে রাশিয়ার সরাসরি যোগাযোগ থাকা অনেক বেশি জরুরি। এখন যদি আপনারা ম্যাপ দেখেন তাহলে বুঝবেন রাশিয়া থেকে ডিরেক্টলি ভারতে আসার একমাত্র রাস্তা হলো আফগানিস্তান হয়ে কাশ্মীরের সাথে জুড়ে যাওয়া, কারণ তাছাড়া অল্টারনেটিভ রাস্তা হলো পাকিস্তানের ভেতর দিয়ে আসা, যেটা অসম্ভব, কারণ ওই রুট সুরক্ষিত নয় এবং ভারত পাকিস্তান লড়াইয়ের চক্করে এটা খুলবেও না, আর খুললেও যে কোনো দিন বন্ধও হয়ে যেতে পারে। তাহলে এর একমাত্র বিকল্প কি? কাশ্মীরের রাস্তা। কিন্তু এগেইন কাশ্মীরের সমস্যা হলো পুরো কাশ্মীর ভারতের কাছে নেই, এর অর্ধেক অংশ মানে পিওকে পাকিস্তানের কবজায় রয়েছে। তাই এই রেল রুট ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ পিওকে পাকিস্তানের কাছে আছে, আর এটা না হলে রাশিয়ার ডিরেক্ট ভারতের সাথে যোগাযোগও অসম্ভব ব্যাপার। তো আপনারা নিজেরাই ভাবুন, যদি রাশিয়া এই ধরনের কোনো প্রপোজাল দিয়ে থাকে, তার মানে ওরা এটা মাথায় রেখে প্রপোজালটা তৈরি করেছে বা প্ল্যান তৈরি করেছে যে আগামী দিনে পিওকে ভারতের সাথে জুড়বে আর সেখান দিয়ে রাশিয়ার এই রাস্তা আসবে। এর ফলে নন ইউরোপিয়ান ট্রেড করবে রাশিয়া ডিরেক্টলি ভারত আর ভারত মহাসাগরের রিজিয়নের সাথে, তবে কিন্তু ওদের ইকোনমি সার্ভাইভ করতে পারবে। এখন প্রশ্ন আসছে যে এখন পিওকে তো পাকিস্তানের দখলে, তা সত্ত্বেও কেন রাশিয়া এই ধরনের একটা প্রপোজাল দিল? এর মানে কি সত্যিই পিওকে নিয়ে বড় অ্যাকশান হবে, আর সেটা জেনে শুনে রাশিয়া এখানে নিজেদের গুটি সাজাচ্ছে? তো এর জবাব হলো যে হ্যাঁ, আর তারই একটা প্রথম ধাপ ছিল এই ইসলামিক ন্যাটো তৈরি করা। কিন্তু কীভাবে? এর সাথে ইসলামিক ন্যাটোর কী সম্পর্ক? ওয়েল, একটু মনে করুন, এটা কিন্তু প্রথম চুক্তি নয়। এর আগেও ইতিমধ্যে গত বছরে সৌদি আরব আর পাকিস্তানের মধ্যেই চুক্তি হয়ে গেছে। এবারে তো কেবলমাত্র তুর্কিকে তাতে যোগ করা হলো। আর পুরনো যে চুক্তিটা হয়েছিল সৌদি আর পাকিস্তানের মধ্যে, সেই সময় এটা পর্যন্ত বলা হয়েছিল যে পাকিস্তান তাদের নিউক্লিয়ার হাতিয়ারের সুরক্ষা সৌদি আরবকে দিতে রাজি আছে। আর সেই সময় তো আপনারা জানেন সমস্ত এক্সপার্টরা লাফাচ্ছিল যেবারে ভারত কী করবে, সৌদি ভারতকে ধোকা দিয়ে দিল, সৌদি ভারতে অ্যাটাক করে দেবে, আরও কত কি বলেছিল। কিন্তু আজও আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে প্রমাণ হিসেবে, ওটা দেখতে পারেন। আমি সম্ভবত একমাত্র ব্যক্তি যে এর ওপরে ভিডিও বানিয়েছিলাম যে সৌদি পাকিস্তানের চুক্তি অ্যাকচুয়ালি অ্যান্টি ভারত নয়, বরং প্রো ভারত একটা চুক্তি, আর এতে ভারতেরই সুবিধা হবে। এবং এর যে উদ্দেশ্য সেটা খুবই সিম্পল ছিল, এবং অপারেশন সিঁদুর 2 এর পরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার হাতিয়ার ওদেশ থেকে সরানো হবে, যেটা সৌদি আরব পাবে। কারণ সিআইএ রিপোর্টে এটার খোলাসা করেছে সৌদি আরবই সেই দেশ যারা 1970-এর দশকে পাকিস্তানকে ফান্ডিং করেছিল এই নিউক্লিয়ার তৈরির জন্য। আর তারপর আপনারা জানেন আমেরিকা, চীন, এই সমস্ত দেশ পাকিস্তানকে এই নিউক্লিয়ার তৈরিতে সাহায্য করেছিল। ফলে পাকিস্তান থেকে যদি এই নিউক্লিয়ার সৌদিতে চলে যায় তাহলে পাকিস্তান পুরোপুরি দুর্বল হয়ে যাবে। আর তারপর খেয়াল করেন সেটাই হয়। এই চুক্তির পরপর পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে লড়াই বেঁধে যায়। আর এক্স্যাক্টলি যেভাবে আমি বলেছিলাম, সেই সময় সৌদি আরব পাকিস্তানকে বাঁচানো তো দূর, তালিবানদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি। অর্থাৎ পাকিস্তানকে বাঁচাতে সৌদি আসেনি এবং ভবিষ্যতেও আসবে না, তা প্রমাণ হয়ে যায়। কিন্তু টুইস্ট হলো এরপর যেই ইরানের কনফ্লিক্ট শুরু হয়, সেখানে আশ্চর্যজনক ঘটনা ঘটে। সৌদি আরব পাকিস্তানকে বাঁচাতে না এলো, পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের দেশকে ফেলে দিয়ে প্রায় 13,000-এর বেশি সেনাবাহিনীকে ওদের বেস যুদ্ধবিমান সহ, তা সে F-16 হোক, যে F-17, এই সমস্ত কিছু সহ সৌদিতে মোতায়েন করে দেয়। কেন? যাতে সৌদি আরবকে বাঁচানো যায়। এমনকি এখন তো মিডল ইস্ট আই নামক আরেকটা মিডিয়া রিপোর্ট করেছে যে পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত সৌদিতে পাঠিয়ে দিয়েছে, যার মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে বেস্ট চাইনিজ মেড এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9ও সামিল রয়েছে। মানে ভাবতে পারছেন, পাকিস্তান নিজে এখন ভারত আর আফগানিস্তানের মাঝে ফেসে আছে, যে কোনো দিন অ্যাটাক হতে পারে। তা সত্ত্বেও ওরা নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, নিজেদের অতিরিক্ত ফোর্সেস সৌদিকে দিয়ে দিল। এর ফলে কাল যদি ভারত পাকিস্তানের উপরে অ্যাটাক করে তখন কী হবে? আর শুধু তাই নয়, আরও খবর এসেছে যেখানে এটাও বলা হচ্ছে
এখন তো শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন ধরুন FM-90 এবং LY-80, এগুলোও পাকিস্তান সৌদিতে মোতায়েন করেছে। আর মাথায় রাখবেন, এই জাতীয় শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের যে সমস্ত মিলিটারি বেস রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের দিনে ড্রোন অ্যাটাক সবচেয়ে খতরনাক। তার জন্য পাকিস্তানের কিছু অ্যান্টিড্রোন সিস্টেমও ছিল, সেগুলোও নাকি পাকিস্তান সৌদিতে মোতায়েন করে দিয়েছে। মানে কিচ্ছু ছাড়েনি, পুরো পাকিস্তানের সেনাবাহিনীর একটা বড় অংশ সৌদিতে পৌঁছে গেছে। এর ফলে লাভ কার হলো, পাকিস্তানের নাকি ভারতে? ডেফিনেটলি ভারতের। এবং এখন তো এটাও কথা চলছে যে পাকিস্তানের নিউক্লিয়ারও সৌদিতে মোতায়েন হবে। কবে হবে নাকি অলরেডি হয়ে গেছে সেটা তো কেউ বলতে পারবেন। অর্থাৎ মোদ্দা কথা হলো, সৌদি আরব পাকিস্তানের ফোর্সকে কিনে নিয়েছে, যাদেরকে ওরা ব্যবহার করছে নিজের দেশকে বাঁচাতে এবং ইয়েমেন আর ইরানের বিরুদ্ধে লড়াই। আর ওদিকে পাকিস্তানের সেনাবাহিনী কী করছে, নিজেদের দেশকে একদম খোলা ছেড়ে দিল। এই জন্যই তো সৌদি আর পাকিস্তান গত বছর এই যে ডিলের প্রথম ধাপ সাইন করেছিল, সেটা কবে হয়েছিল ডেটটা মনে করুন, 17ই সেপ্টেম্বর ছিল, যেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্মদিন। ওটাই সৌদির গিফট ছিল ভারতের জন্য। আর রিসেন্টলি তুর্কিকে এতে সামিল করা হলো। কিন্তু তুর্কিকে সামিল করার আগে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল মোটামুটি 3 বার এবছরে সৌদিতে ভিজিট করে, যেটা নর্মালি হয় না। এমনকি এই চুক্তি সাইন করার দিন কয়েক আগেও অজিত ডোভাল সৌদিতে ছিল এবং তারপর এই ডিলটা সাইন হলো। আর এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পুরো ডিলটাকে বলা হচ্ছে ভারত বিরোধী ডিল। কিন্তু ভারত সরকারের বিদেশমন্ত্রীর যে স্টেটমেন্ট সেটা যদি দেখেন, ভারত ক্লিয়ারলি এটাই বলেছে যে আমরা সিচুয়েশনকে মনিটর করছি, ব্যাস। কিন্তু এমন কোনো স্টেটমেন্ট নেই যে পাকিস্তান আতঙ্কবাদকে সাপোর্ট দেয়, এই ধরনের চুক্তি ভারতের জন্য কনসার্ন, সৌদির এই ধরনের কাজ করা উচিত নয়, এরকম কোনো স্টেটমেন্ট ভারতের তরফ থেকে আসেনি। বরং তার জায়গায় এই সেম টাইমে ওদিকে রাশিয়ার অস্বাভাবিক প্রপোজাল আসে ভারত আর রাশিয়াকে ট্রেন রুটের মাধ্যমে জুড়ে দেওয়া, যেটা এগেন পিওকে ছাড়া তো সম্ভবই না। এবং এই মুহূর্তে যদি পিওকে দেখেন, পরিস্থিতি অগ্নিগর্ভ, ওখানে মোটামুটি গ্রাউন্ড রেডি হয়েই আছে যে পিওকে লোকজন আর পাকিস্তানের সাথে নয় বরং ভারতের সাথে যুক্ত হতে চাইছে। ওদিকে আগামীকাল আবার বালুচরাও স্বাধীনতা ঘোষণা করছে। তো এই সমস্ত কিছু দেখে যে কোনো ব্যক্তি এটা বলে দেবে, এমন পরিস্থিতিতে পাকিস্তানের পুরো ফোর্স পিওকে আর বালুচিস্তানকে বাঁচাতে থাকা উচিত ছিল। কিন্তু মনে হচ্ছে পাকিস্তানের টপ লিডারশিপ ইতিমধ্যেই বুঝে গেছে ভবিষ্যতে কি হবে, তাই ওরা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত এবং পুরো ফোর্স সৌদিকে বিক্রি করে ওখান থেকে ডলার কামাবে। ফলে পাকিস্তানের দিন গোনা শুরু হয়ে গেছে। এখন শুধু দেখতে থাকুন, তুর্কির এতে সামিল হওয়ার পর টার্কিশ ড্রোন আর টার্কিশ ডিফেন্স ইকুইপমেন্ট এই সমস্ত সৌদিতে মোতায়েন হবে। কারণ পাকিস্তান যে সমস্ত টার্কিশ ইকুইপমেন্ট ব্যবহার করে এগুলোকে অপারেট করা, মেইনটেনেন্স, এর জন্য তুর্কির প্রয়োজন তো রয়েছে। তাই তুর্কির এই ট্রাইলেট্রাল ডিলে থাকা জরুরি ছিল। তো বেসিক্যালি এই পুরো খেলার সারমর্ম এটাই দাঁড়ালো যে পাকিস্তানের ফোর্সকে ইসরায়েল বিরোধী শিয়া মুসলিম গোষ্ঠী যেমন হুদি রেবেলস বা ইরানের ধ্বংসে ব্যবহার করা হচ্ছে। আর এদিক থেকে ভারতের জন্যও রাস্তা সহজ হয়ে গেল, কারণ পাকিস্তানের ফোর্স, এয়ার ডিফেন্স, যুদ্ধ বিমান, এমনকি নিউক্লিয়ার হাতিয়ার এগুলোও তো সরে যাচ্ছে। ফলে যদি অ্যাকচুয়াল ভবিষ্যতে লড়াই হয় তখন পাকিস্তানের পক্ষে নিজের দেশ বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। আর এই সুযোগে রাশিয়া নিজেদের রুট তৈরির কাজও শুরু করে দিল। মানে কেক এখানে কাটা হবে, তার জন্য সকলেই নিজের নিজের প্লেট নিয়ে হাজির, কারণ ভাগ তো সকলকেই দিতে হবে, তাই নয় কি? একা খাওয়া যাবে না। এটাই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার।